স্বাগতম সবাইকে। ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ এবং ভারতের ভূতত্ত্ব কীভাবে গঠিত, কী কী শিলা নিয়ে, আর্কিয়ান যুগের শিলা, গন্ডোয়ানা যুগে ধাওয়ার সিস্টেম, কুডাপ্পা সিস্টেম, বিন্ধান সিস্টেম। তো এই যে রকগুলো আছে, বিভিন্ন রক, এছাড়া ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগগুলো আছে, পর্বত হোক, সমভূমি, মালভূমি, দ্বীপ, উপকূল, সমস্ত কিছু নিয়ে আজ এই ভিডিওটা হবে এবং এটা শেষে থাকবে কিছু কোশ্চেন, যে কোশ্চেনগুলো প্র্যাকটিস হবে এখান থেকে, এবং সেই কোশ্চেনগুলো প্রতিটা কোশ্চেন আছে, প্রতিটা ধরনের বিভিন্ন ধরনের কোশ্চেন আছে এগুলো। তো প্রথমে নোটস থাকছে এবং এই নোটসের সঙ্গে এই ম্যাপটা আছে। এই ম্যাপটা যেটা আছে সেটা প্রায় সব কিছুই আছে, সব কিছুই একটা ম্যাপে দেওয়া আছে। যে পাহাড়ি অঞ্চল যেগুলো লাল লাল দেখা যাচ্ছে, যেগুলো হিমালয়ের শ্রেণীবিভাগ 33 থেকে শুরু করে অবহিমালয় পর্যন্ত, শিবালিক পর্যন্ত, এবং উত্তর পূর্বের কিছু পাহাড়ি অঞ্চল আছে। পর্বতের ক্ষেত্রে আমরা দেখতে পাই মধ্য ভারতে কিছু পর্বত, আরাবল্লী, নর্মদা নদীর যেখানে প্রবাহিত হয়েছে, যেমন বিন্ধ্য, সাতপুরা, মহাদেব, অমরকণ্টক। এছাড়া পূর্বঘাট, পশ্চিমঘাট, নীলগিরি, এই পাহাড় পর্বতগুলো সমস্ত কিছু পাহাড়ি অঞ্চল। ডেকান প্লেটো যেটা আছে সেটা পেনিনসুলার প্লেটোর একটা ভাগ, এবং এই প্লেটোগুলো ভারতের সবচেয়ে বড় প্লেটো বলতে গেলে, আমাদের ভারতের সবচেয়ে উপদ্বীপীয় যে ভূমি, তার মালভূমি অঞ্চল বেশিরভাগ এই অঞ্চলটাতেই গঠিত। ছোটনাগপুর হোক, বাগেলখন্ড, বুন্দেলখন্ড, মালওয়া প্লেটো, এই মালভূমিগুলো আছে। কোস্টাল এরিয়া যেগুলো আছে, বঙ্গোপসাগরের কোস্ট এবং আরব সাগরের কোস্ট, কিছু মরুভূমি অঞ্চল, মরু অঞ্চল আছে এবং সমভূমি অঞ্চল আছে। তো এগুলো নিয়েই আজকের ক্লাস, আজকের চর্চা। তো প্রথম যেটা হলো ফিজিওগ্রাফিক ডিভিশন, যেটা দেখার, প্রথমে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়াকে মোটামুটি এখানে 5টা ভাগে ভাগ করা আছে। তো ফার্স্ট যেটা, সেটা হচ্ছে দ্য হিমালয়ান রেঞ্জ অফ মাউন্টেন্স, পেনিনসুলার প্লেটো, গ্রেট প্লেন্স অফ ইন্ডিয়া, দ্য কোস্টাল প্লেন অ্যান্ড আইল্যান্ডস অফ ইন্ডিয়া। এখানে যদি আয়তনের দিক থেকে আমরা দেখতে চাই, তাহলে দ্য গ্রেট প্লেন্স অফ ইন্ডিয়া সবচেয়ে বড়ো এবং সমভূমি অঞ্চলই বেশি আছে ভারতে, এবং সেটা প্রায় 45%। বাকি নেক্সট আমরা যদি দেখতে চাই, মালভূমি পাবো, পেনিনসুলার প্লেটো পাবো, যেটাও 20%-এর উপরে। তারপর আমরা যে পর্বতগুলো পাবো, তারপর কোস্টাল প্লেন্স এবং আইল্যান্ড, এগুলোকে পরপর আমরা সাজাতে পারি। তো প্রথমে হিমালয় দিয়ে শুরু হবে, এবং হিমালয় যেটা, সেটা প্রায় যে সময়ে প্যানজিয়ার যে ভাঙন শুরু হয়েছিল, আজ থেকে প্রায় 70 কোটি বছর আগে, কার্বনিফেরাস যুগে, তৎপরবর্তীতে ধীরে ধীরে ভারতের দিকে অগ্রসর হয় যে গন্ডোয়ানা ল্যান্ড, সেই গন্ডোয়ানা ল্যান্ড থেকে ভারত তৈরি হয়েছিল, এবং আঙ্গার ল্যান্ডে টেথিস সাগর ছিল, এবং এই টেথিস সাগরের কাছে এসে ধাক্কা দেয় কোবারের ভূ সন্নিধি এবং ভ্যারিয়েসের সমুদ্রপৃষ্ঠের যে বিচলন, সেসবের মতবাদগুলো দিয়ে আলফ্রেড ওয়াগনারের মহিষঞ্চরণ, সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে ভারত সেই সময় গড়ে উঠছিল। দক্ষিণ ভারত যে অংশটা উপদ্বীপীয় ভারত, সেটাও আসছিল মাদাগাস্কার হয়ে, এবং সেখানে ক্রিটেসিয়াস যুগে বিদার বা ফিসার যে বিদার অগ্নুদ্গমের ফলে যে দক্ষিণ ভারতের যে মালভূমি, সেটাও সৃষ্টি হয় এবং এসে ধাক্কা দেয়। সেটা দুটো পাত, একটা ইউরেশীয় পাত, একটা ইন্ডিয়ান পাত, ভারতীয় পাত, এবং সেই দুটো ধাক্কার ফলে টেথিস সাগর থেকে পলি ভাঁজ খেয়ে বঙ্গীল পর্বত সৃষ্টি হয়। তো হিমালয় সেভাবেই সৃষ্টি হয়েছিল মোটামুটি। যুগ যদি আমরা ধরি, তাহলে গন্ডোয়ানা যুগ এবং টারসিয়ারি যুগে এটা প্রায় শুরু হয়েছিল সৃষ্টি, এবং পরবর্তীকালে এটা আস্তে আস্তে এখনও চলছে। এখনও যে সেনোজয়িক আমরা যে যুগে আছি, হোলোসিন যুগে, সেই হোলোসিন যুগে এখনও চলে যাচ্ছে। প্রায় 1 সেমি করে প্রতি বছর হিমালয় পর্বতের উত্থান ঘটছে। তো প্রথমে হিমালয় আর ইয়ং ফোল্ড মাউন্টেন নবীন ভঙ্গিল পর্বত কেন? কারণ এর গঠন এখনও চলছে, শেষ হয়নি। টারসিয়ারি পিরিয়ডে শুরু হয়েছিল এটা, হিমালয়ের গঠনটা। দ্য টোটাল লেন্থ ইজ অ্যাবাউট
2500 কিলোমিটার। গঙ্গার দৈর্ঘ্য যদি আমরা দেখি তো এরকম একটা দৈর্ঘ্য পাবো 2500 কিলোমিটারের মতোই। আর হিমালয়েরও যে দৈর্ঘ্য সেটাও 2500 কিলোমিটার পর্যন্ত। আমরা যদি দৈর্ঘ্য বরাবর দেখি তাহলে দেখতে হবে যে পাঞ্জাব হিমালয় থেকে বা কাশ্মীর হিমালয় থেকে যে নামচা বারো আছে অরুণাচল প্রদেশের, সেখান পর্যন্ত প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত, লম্বা, পূর্ব থেকে পশ্চিমে। ভ্যারিং উইথ অফ 240 to 340 কিমি, প্রায় 250 থেকে 350 কিলোমিটারের যে প্রস্থ সেটা আমরা দেখতে পাই। প্রায় টেথিস হিমালয় থেকে শুরু করে মধ্য হিমালয়, গ্রেটার হিমালয়, মধ্য হিমালয় এবং যে অব হিমালয় বা শিবালিক, এগুলোকে মিলিয়ে আমরা প্রায় 350 কিলোমিটার মতো পেয়েছি প্রস্থ বরাবর। দে কনসিস্ট অফ 3 প্যারালাল রেঞ্জ সাজেস গ্রেট হিমালয়া ও হিমাদ্রি। এখানে আমরা যেটা যদি টেথিস থেকে শুরু করি সেটাও আমরা পারবো, কিন্তু যেহেতু ভারতের ক্ষেত্রে টেথিস হিমালয়ের গুরুত্ব ততটাও বেশি নয়, কম, এই জন্য টেথিস হিমালয় থেকে আমরা বেশি আলোচনা করব গ্রেটার হিমালয়া, যেটাকে আমরা হিমাদ্রি বলি, কারণ সারা বছর বরফে ঢেকে থাকে চূড়াগুলো। আর বড় বড় পৃথিবীর যে 10টা বড় বড় পর্বতশৃঙ্গ আছে সেগুলো এখানেই আছে। যেমন আমরা মাউন্ট এভারেস্ট জানি, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এবং তারপর গ্রেট হিমালয়ে কাঞ্চনজঙ্ঘা আছে। কাঞ্চনজঙ্ঘার পর আমরা দেখতে পাবো গ্রাসের বুম, মাকালু, মানসালু, ধবলগিরি, অন্নপূর্ণা, এইসব বড় বড় পিকগুলো এই গ্রেটার হিমালয়াতেই বা হিমাদ্রিতে পাওয়া যায়। তো বৃহৎ হিমালয় বলা হয় এটাকে। নর্দার্ন মোস্ট পার্ট অফ দ্য হিমালয়াস রেঞ্জ, হিমালয়ের রেঞ্জের নর্দার্ন মোস্ট পার্ট বলা হয় এটাকে, যদিও টেথিস হচ্ছে বা টেথিস হিমালয় হচ্ছে নর্দার্ন মোস্ট পার্ট, যেটাকে আমরা তিব্বত হিমালয় বলে থাকি। It is the world highest part with the average altitude of 6100 kilometers. গড় উচ্চতা প্রায় 6000 কিলোমিটার, এবং এই গড় উচ্চতার সাথে সাথে আমরা জানি 8850 কিলোমিটার মাউন্ট এভারেস্ট। তো সি লেভেল থেকে, সি লেভেল, ভারতের সি লেভেল যদি আমরা ধরি তাহলে সেটাকে চেন্নাই থেকে ধরবো। চেন্নাইয়ের সমুদ্র সমতল থেকে বা সমুদ্রের উপকূল থেকে আমরা ধরি ভারতের সি লেভেল, বেস লেভেল বলা হয় যেটাকে। তো ইট ইনক্লুডস ওয়ার্ল্ড হাইয়েস্ট পিক মাউন্ট এভারেস্ট লোকেটেড ইন নেপাল। নেপালে এই মাউন্ট এভারেস্টের নাম সাগরমাতা, সাগরমাতা বলা হয়। আর তিব্বতেও এর নাম আছে, চোমোলাংমা বলা হয়। ইট ইজ অলসো নোন অ্যাজ সাগরমাতা ইন নেপাল অ্যান্ড চোমোলাংমা ইন তিব্বত, চায়না। এটাকে পিক 15ও বলা হয়। যখন রাধানাথ সিকদার এই চূড়া মেপেছিলেন জর্জ এভারেস্টের নেতৃত্বে, তখন পিক 15ই নাম ছিল। আদার ইম্পর্ট্যান্ট পিকস আর কাঞ্চনজঙ্ঘা 8598 মিটার, ভারতের হিমালয়ে অবস্থিত, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এটা কাঞ্চনজঙ্ঘা। সিকিমে অবস্থিত। মাকালু অ্যান্ড মানসালু নেপালে অবস্থিত। নাঙ্গা পর্বত, কামেট, নন্দাদেবী উত্তরাখণ্ডে অবস্থিত এবং ভারতেই অবস্থিত। এখানে কিছু ইম্পর্ট্যান্ট পাস আছে হিমালয়ে। এই পাসগুলো যদি ম্যাপে দেখা যায়, এরকম পাস আছে বুর্জিলা, জোজিলা, বিভিন্ন আগ্রিল পাস, সিকিবলা, রোটাং, বারালাচালা, এই ধরনের খারদুংলা বড় বড় পাস আছে, গোরামঘাট। তো এই ধরনের পাস বিভিন্ন আছে। কিছু ইম্পর্ট্যান্ট পাস হিমালয়ের বুকে কী কী পাস আছে, তো কারাকোরাম পাস। এই যে কারাকোরাম পাস, কারাকোরাম একটা আলাদা পর্বত, কিন্তু কারাকোরাম হিমালয় নয়। কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গ গডিন অস্টিন, যাকে আমরা K2 বলে থাকি, কারাকোরাম 2। তো এই গডিন অস্টিন কিন্তু ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অফিসিয়ালি, কিন্তু এটা বর্তমানে পিওকেতে অবস্থিত। তো এই জন্য অফিসিয়ালি বললো আমরা, যদিও আমরা জানি যে এটা এখন ভারতের নেই, তবু আমরা অফিসিয়ালি এটাকেই ধরি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। তো কারাকোরাম পাস দিয়ে আমরা লাদাখে এটা অবস্থিত এবং চীনের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয় এটার দ্বারা। বুর্জিলা বা বুর্জিল পাস, অ্যাকচুয়ালি লামনি পাস। তো বুর্জিলা জম্মু কাশ্মীর থেকে এশিয়া বা সেন্ট্রাল এশিয়া যাওয়ার রাস্তা। জোজিলা পাস, যেটা শ্রীনগর থেকে লেহকে যোগ করে, অর্থাৎ কাশ্মীর থেকে লাদাখকে যোগ করে। সিকিবলা পাস, যেটা হিমাচল প্রদেশে আছে এবং এটা সিমলা থেকে তিব্বতকে যোগ করে, এবং এই সিকিবলা পাস দিয়েই সতলুজ যে নদীটা আছে
শতদ্রু নদীটা ভারতে প্রবেশ করেছে তিব্বত থেকে। এবং এই যে শতদ্রু নদী, এর হিমালয়ের সৃষ্টির আগেও এর অস্তিত্ব ছিল, এই জন্য এই শতদ্রুকে পূর্ববর্তী নদী বলা হয়, অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়। বারালাচালা একই জায়গায় অবস্থিত, হিমাচল প্রদেশেই। জেলেবলা যেটা সিকিমে অবস্থিত, ইন্ডিয়ার সঙ্গে তিব্বতের রাজধানী লাসাকে যোগ করে, অটোনোমাস একটা প্রদেশ তিব্বত চায়নার। মানালা, নীতিলা এবং লিপুলেক এগুলা সমস্ত উত্তরাখণ্ডে অবস্থিত, এবং মানসরোবর, কৈলাস পর্বত ধর্মক্ষেত্রের জন্য ব্যবহার করা হয় এবং এগুলো ব্যবসা বাণিজ্যের জন্য ব্যবহৃত হয়। এছাড়া যে একটা আছে নাথুলা, এই নাথুলাটাও কাঞ্চনজঙ্ঘার কাছে সিকিমে অবস্থিত, এবং এই নাথুলা দিয়ে ব্যবসা বাণিজ্য হয় চীনের সাথে ভারতের। নাথুলা পাস তিব্বতের সঙ্গে সিকিমকে যোগ করে। এবং এই যে সিকিমলা পাস, এটা দার্জিলিংয়ের থেকে আমরা তিব্বত যেতে পারি সিকিমলা পাস দ্বারা, সিকিম হয়। নেক্সট মিডিল হিমালয়, যাকে লেজার হিমালয় বলা হয় বা হিমাচল বলা হয়, তো মধ্য হিমালয়। এবং এই মধ্য হিমালয়কে হিমাচল হিমালয় বলা হয়, যেহেতু হিমাচলের বেশিরভাগ অঞ্চলটা জুড়ে এটা অবস্থিত। কাশ্মীরের ক্ষেত্রে পীর পাঞ্জাল, এবং মধ্য হিমালয়ের সবচেয়ে বড় দৈর্ঘ্যের যদি কোনো পর্বত শ্রেণী থাকে, সেটা হলো পীর পাঞ্জাল। জম্মু কাশ্মীরে অবস্থিত পীর পাঞ্জাল। ধৌলাধর আছে হিমাচল প্রদেশে, মুসৌরি উত্তরাখণ্ডে, মহাভারত লেক যেটা নেপালে অবস্থিত, এবং নাগটিব্বা রেঞ্জ নেপালে অবস্থিত। এগুলো হচ্ছে মধ্য হিমালয়ের কিছু অঞ্চল, কিছু পর্বত। এবং এই পর্বতগুলোর উচ্চতা বিশেষ না হলেও মোটামুটি এই পর্বতগুলোর যে উপত্যকায় ভালো কৃষিকাজ হয়, ভালো মাটি পাওয়া যায় এবং ভালো কৃষিকাজ হয়। এভারেজ হায়েস্ট অফ দ্য মাউন্টেন, মোটামুটি এখানে 3500 থেকে 4500 এর এভারেজ হাইট। কিছু বড় বড় হিল স্টেশন, এখানে ভালো হিল স্টেশন আছে, উপত্যকা আছে। তো ট্যুরিস্ট স্পটের জন্য এটা খুব বিখ্যাত মধ্য হিমালয়। সিমলা, রানীক্ষেত, আলমোড়া, নৈনিতাল, দার্জিলিং। কিছু বিখ্যাত পাস আছে এখানে, যার মধ্যে পীর পাঞ্জাল পাস, যেটা বন্ধ আছে স্বাধীনতার পর থেকে। বর্তমানে বানিহাল পাস দ্বারা চলাচল করা হয় জম্মু থেকে কাশ্মীরের মধ্যে। আগে জম্মু থেকে শ্রীনগর বা কাশ্মীর যাওয়ার জন্য পীর পাঞ্জাল ইউজ করা হতো। বর্তমানে বানিহাল পাস, এবং তার দ্বারা যে পাসটাতে যে টানেলটা তৈরি করা হয়েছে তার নাম জহর টানেল, সেটা দ্বারাই জম্মু থেকে শ্রীনগর যাওয়া আসা হয়। তো এই বানিহাল পাস যেটা দেওয়া আছে, জহর টানেল, এটাও জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তা, এবং NH-1A দ্বারা যুক্ত আছে। রোটাং পাস যেটা হিমাচল প্রদেশে অবস্থিত, এবং লাহুল আর স্পিতি যে ভ্যালি সেটাকে যুক্ত করেছে, এবং রোটাং দ্বারা রাভি নদী বা ইরাবতী নদী, ভারতে যে রাভি নদী আছে, সেই রাভি নদী উত্তরাখণ্ড থেকে সৃষ্টি হয়ে কাশ্মীরে প্রবেশ করেছে। নেক্সট হলো আউটার হিমালয়, এটাকে আমরা শিবালিক বলি। এবং এই যে শিবালিক হিমালয়, এই শিবালিক হিমালয়টা হচ্ছে হিমালয়ের সবচেয়ে ইয়ংগেস্ট পার্ট, সবচেয়ে নবীনতম পার্ট, এবং এইটা এখনও গঠন চলছে। এবং এই যে শিবালিক হিমালয়, এই শিবালিক হিমালয়ে আমরা যে হিমালয়ের পাদদেশে তরাই, ডুয়ার্স এগুলো দেখতে পাই, এবং ভাবর, নুড়িবালি দ্বারা এরিয়া ভাবর নামে পরিচিত। এই ভাবর অঞ্চলে নুড়িবালি বেশি থাকার জন্য নদী অনেক সময় মাটির নিচে চলে যায়, অন্তর্প্রবাহ দেখা যায় নদীর। এছাড়া ভাবরের পর আছে তরাই, ডুয়ার্স, খাদার, ভাঙ্গার, এগুলো তো প্রায় শিবালিকের নিচ থেকে শুরু হয়, যেখান থেকে সমভূমি শুরু হচ্ছে। মোটামুটি 900 থেকে 1200 মিটারের এভারেজ হাইট। ডাবলা, মিরি, আবর, মিসমি, জম্মু হিল এগুলো হচ্ছে বিখ্যাত কিছু পাহাড়, এবং ডাবলা, মিরি, আবর, মিসমি এগুলো অরুণাচল প্রদেশে অবস্থিত হিমালয়েরই ছোট ছোট পাহাড়, শিবালিক হিমালয়। এবং এরপর যেটা আমরা দেখতে পাবো যে ট্রান্স হিমালয়, টেথিস হিমালয়, এটাই সবচেয়ে নর্দার্ন মোস্ট পার্ট হিমালয়ে ভারতের। তো কিছু ইম্পর্ট্যান্ট রেঞ্জ আছে এখানে, যেমন কারাকোরাম, লাদাখ, এগুলো অ্যাকচুয়ালি হিমালয়ের সঙ্গেও সম্পর্ক নেই, লাদাখের আছে, কিন্তু কারাকোরাম একটা আলাদা পর্বত। মাউন্ট K2 যেটা গর্ডিয়ান অস্ট্রিন নামে পরিচিত, 8611 মিটার যার উচ্চতা। এটা দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ পৃথিবীর এবং ভারতের উচ্চতম পর্বত শৃঙ্গ। কারাকোরাম রেঞ্জে অবস্থিত। কিছু এখানে গ্লেসিয়ার আছে যেগুলো ইম্পর্ট্যান্ট ভারতের হিমবাহগুলো। সিয়াচেন, ভারতের সবচেয়ে বড় হিমবাহটা হচ্ছে সিয়াচেন। এছাড়া বাল্টোরা, রিয়াফো, হিসপার ইত্যাদি কিছু
আমরা দেখতে পাই হিমবাহ। কিছু ইম্পর্ট্যান্ট মাউন্টেন পিক যেগুলো সম্পর্কে এখানে বলা আছে, তার আগে কিছু জিনিস যেগুলো বলে রাখা ভালো, যেমন কিছু জিনিস আছে, যেমন এমবিটি, মেন বাউন্ডারি থার্স্ট, এমসিটি, মেন যে এমসিটি এমবিটি যেগুলো আছে, হিমালয়ান ফন্ট ফল্ট, যে এইচএফএফ, এই যে জিনিসগুলো ট্রান্স হিমালয় থেকে যে গ্রেটার হিমালয়, বৃহৎ হিমালয়, তাকে আলাদা করে এইচএফএফ, হিমালয়ান ফন্ট ফল্ট। এরপর যেটা মেন সেন্ট্রাল থার্স্ট, যেটা এমসিটি, সে মেন সেন্ট্রাল থার্স্টটা বৃহৎ হিমালয় থেকে যে মধ্য হিমালয়, মিডিল হিমালয়, সেটাকে আলাদা করে। এরপর যে এমবিটি আছে, মধ্য হিমালয় থেকে শিবালিককে আলাদা করে, আলাদা করে। তো এরকম যেগুলো আছে, এটা তেথিস থেকে বৃহৎ হিমালয় থেকে মধ্য হিমালয় এমসিটি, এবং মধ্য হিমালয় থেকে যে শিবালিক, সেটা হলো এমবিটি। এভাবে এগুলো আমরা পেয়ে থাকি ভাগগুলো। এছাড়া আছে আদার ইম্পর্ট্যান্ট মাউন্টেন পিক যেগুলো আছে, তার মধ্যে আছে হায়েস্ট পিক অফ সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়, আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর, ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি 2695 মিটার, যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নামেও পরিচিত। ইস্টার্ন ঘাটের সবচেয়ে বড় জিন্দাগাদা বা আর্মকোন্ডা নামে পরিচিত, এটা আরাকু ভ্যালিতে অবস্থিত, অন্ধ্রপ্রদেশে। নীলগিরি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দুধাবেতা, এবং আনাইমালাই পর্বতের যেটা স্যাডেল পিক, সেটা হলো আন্দামান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এটা নর্থ আন্দামানে অবস্থিত স্যাডেল পিক, এবং আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ যে সাউথ আন্দামানে অবস্থিত, এবং এটা আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ। এরকম অনেকগুলো আমরা দেখতে পাবো, যে ডিটেলসে যদি দেখতে চাই আমরা, যে পাহাড়ি অঞ্চল দক্ষিণ ভারতে এরকম আছে অনেক। যদি আমরা আরাবল্লী থেকে শুরু করি, তাহলে দেখতে পাবো যে আরাবল্লী ভারতের প্রাচীনতম ভঙ্গিল এবং ক্ষয়জাত পর্বত। এবং এই যে আরাবল্লী পর্বত, এটা সৃষ্টি হয়েছিল প্রায় মেসোজয়িক যুগে, এবং মেসোজয়িক যুগ থেকে শুরু হয়ে এটা প্রায় প্রাচীন ভঙ্গিল পর্বত আমরা ধরি। পৃথিবীর সবচেয়ে বেশি দুটোই প্রাচীন ভঙ্গিল সব পর্বত আমরা দেখতে পাই, বড় বড়, অ্যাপেলেসিয়ান এবং আরাবল্লী। এবং এই আরাবল্লীর বিস্তার দিল্লি থেকে আমরা রাজস্থান পর্যন্ত আমরা তো দেখতে পাই, গুজরাট পর্যন্ত। এবং এখানে থেকে যে লুনি নদী উৎপত্তি হয়েছে, মাহি নদী উৎপত্তি হয়েছে। লুনি নদী কিন্তু অন্তর্বাহিনী নদী, কচ্ছের রানে গিয়ে মিশেছে। এখানে বড় বড় লবণাক্ত জলের হ্রদ পাওয়া যায়, সম্বর, দিদোয়ানা, তো বিভিন্ন রকম হ্রদ এগুলো পাওয়া যায়। যেটা আমরা সাতপুরা বা বিন্ধ্য দেখতে পাই, বিন্ধ্য পর্বত উত্তর এবং দক্ষিণ ভারতকে ভাগ করে, মাঝখানে বিভাজিকা রূপে থাকে। এবং এই দুটোই হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। এর মাঝে যে গর্ত উপত্যকা আছে, তার মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। এরপর যেটা আমরা পাবো, সেটা হলো যে আনাইমালাই পর্বত। এটাও দক্ষিণ ভারতের পশ্চিমঘাট পর্বতের একটা সর্বোচ্চ শৃঙ্গ। এবং আনাইমালাই পর্বত এছাড়া নীলগিরি, দুধাবেতা, নীলগিরি, সহ্যাদ্রি অর্থাৎ পশ্চিমঘাট পর্বত, এবং মলয়াদ্রি অর্থাৎ পূর্বঘাট পর্বত, এদের মিলিত স্থান হচ্ছে নীলগিরি। এরপর জিন্দাগাদা, আরমাকোন্ডা, যেটা পূর্বঘাট পর্বতের। তো এগুলো মোটামুটি সমস্ত কিছু আমরা দেখতে পাবো। এরপর যেটা উত্তর পূর্ব ভারতের পাহাড়গুলো আছে, ডাবলা, আবোর, মিসমি, মিরি, যে পাহাড়গুলো আছে, নাগা পাহাড়, পাটকাই বুম, মিজো পাহাড়, লুসাই, মণিপুরি পাহাড়, এই যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো আমরা সেখানে মেঘালয়ে 3টে পাহাড় পাবো, গারো, খাসি, জয়ন্তিয়া। তো এই যে এই পাহাড়গুলো, এগুলো সব হিমালয়ের ভাগ এবং পূর্ব ভারতে অবস্থিত। এবং যে উত্তর পূর্ব ভারতের এই যে পাহাড়গুলো, এগুলো তো কিছু কিছু পাস আছে, কিছু কিছু গিরিপথ আছে, যেগুলো দিয়ে আমরা মায়ানমার যেতে পারি।
যেমন বৌমিডিলা, চাংলা, এগুলো দিয়ে আমরা চীন যেতে পারি অরুণাচল প্রদেশ থেকে। তো এরকম কিছু পাস আছে, তো সেগুলো নিয়ে পরে আলোচনা হবে। এছাড়া দক্ষিণ ভারতের পাসগুলো যেমন থলঘাট, পালঘাট, ভোরঘাট ইত্যাদি, এগুলো দেখতে পাবো আমরা। তো পেনিনসুলার প্লেটো আমরা যে সমভূমি দেখলাম, সমভূমি আজকের ক্লাসে দেখলাম আমরা পর্বত দেখলাম, বিভিন্ন পর্বত। এরপর পেনিনসুলার প্লেটো আমরা যখন যাব, যে মালভূমিতে যখন আমরা প্রবেশ করবো, যে প্লেটোর মাঝে মাঝে বড় বড় ছোট ছোট পাহাড় গড়ে উঠেছে, এবং যেগুলো পাহাড়ের পর্যায়ে ধরা যায়। এবং দক্ষিণ ভারতে এরকম অনেক পাহাড় আছে, এগুলো প্যাসল্ট শিলায় গঠিত ডেকান ট্র্যাপ আছে, ক্রিটেসিয়াস যুগে আগ্নেয় শিলাগুলো চেঞ্জ হয়ে পরিবর্তিত হয়ে বর্তমানে বিভিন্ন রকম মালনাদ ময়দান বিভিন্ন রকম আমরা পাবো এগুলো। তো নেক্সট দিন আমরা এগুলো আলোচনা করব। আজকে ভারতের সমভূমি পর্যন্তই ছিল। নেক্সট দিন চর্চা হবে ভারতের মালভূমি, দ্বীপ, সমভূমি অঞ্চল এবং মরুভূমি অঞ্চল। ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করে দিও। লাইক চাইছি না এভাবে, কিন্তু যদি ভালো লাগে করো, কারণ আমি চাই আর 5 জন দেখুক ভিডিওটা, এবং 5 জন দেখে তাদের কি মতামত সেটা জানা, কারণ তোমাদের মতামতটা খুব জরুরি। সেটা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে, আমার আগামী দিনের দিশা দেখাবে। তো ধন্যবাদ সকলকে।